নিজেদের স্বার্থে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বললেন তারেক রহমান। সবার আগে সংস্কারের কথা বলছে বিএনপি। ৭১ ও ২৪কে এক কাতারে আনা সমুচিত নয়, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির মতামত। আগে গণপরিষদ নির্বাচন চায় নাগরিক পার্টি। সংবিধান সংস্কার সভা নির্বাচন এবং জাতীয় নির্বাচনের দুইটা নির্বাচনকে একসাথে করে প্রথমে সংবিধান সংস্কার করে তারপরে এটা সংসদ হিসেবে দায়িত্ব পালন করে। জুলাই আন্দোলনে হতাহতরা জাতির কৃতি সন্তান, বললেন সেনাপ্রধান। শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস। আমরা আজ পর্যন্ত ৪,২০০-র উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে। জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ। ঈদের পর প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। ঈদ কেনাকাটায় নতুনত্ব এসেছে পুরুষের ফ্যাশনে। তরুণদের পছন্দের তালিকায় সামার ফ্রেন্ডলি পোশাক, বেচা কেনার সন্তুষ্ট বিক্রেতা। এবং এবার পয়লা বৈশাখ উদযাপন হবে ভিন্ন আঙ্গিকে। সন্ধ্যার মধ্যে অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতা থাকছে না। শোভাযাত্রা নিয়ে সিদ্ধান্ত কাল। দর্শক, আমন্ত্রণ সংবাদপত্রে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে তা নিয়ে আলোচনার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলের স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রাতিষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিচার চায় বিএনপি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি পক্ষ বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তবে কাওয়ালির মতো এখন বিএনপির বিরুদ্ধে পুড়ে লাগছে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন। কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৫ আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে তা নিয়ে সংলাপ হতে পারে। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। এখন অনেকেই সংস্কারের কথা বললেও সবার আগে বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বলেও জানান তারেক রহমান। বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বিএনপির সাথে না থাকলেও নিজ নিজ জায়গা থেকে আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি নেতারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে আহত শহীদ পরিবারের পাশে থাকবে বিএনপি পরিবার। সাইফুল রিপনের প্রতিবেদন জানাচ্ছেন সাদ আহমেদ। মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত আমার বিএনপি পরিবার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই আয়োজন। চরম নিরাপত্তাহীনতার মধ্যে বিগত ফ্যাসিস্ট শাসনের সময় চালিয়ে যাওয়া আত্মমানবতার সেবা কার্যক্রম তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সংগঠনটির আহ্বায়ক। আমার মনে পড়ছে আলামিনের কথা, যারা আমাদের সাথে কাজ করতে গিয়ে গুম হয়েছে। আমি কখনোই বলিনি তাদের কথা, এই জন্যই বলিনি আমাদের সাথে যে ৮-১০ জন তুর্কি কাজ করছে, তাদের মনোবল যাতে না ভাঙে, তাদের মনোবল যাতে দৃঢ় থাকে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রত্যয় জানান বিএনপি নেতারা। বলেন, রাজনীতির পাশাপাশি জারি রাখতে হবে মানবিক কার্যক্রমও। এই শহীদ পরিবারদের সঙ্গে এবং আপনার নিহত আহত পরিবারদের সঙ্গে সবসময় এই পরিবারটি থাকবে। বিগত আন্দোলন সংগ্রামী যারা গুম, খুন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রায় সকল পরিবারের পাশেই আমরা বিএনপি পরিবার দাঁড়িয়েছি। রাজনীতি মানেই কিন্তু হচ্ছে মানব সেবা, মানব কল্যাণ। আমরা বিএনপি পরিবারের মধ্যে দিয়ে সেই কাজটি আমরা করব এবং আমরা বিএনপি পরিবারের সাথে সংশ্লিষ্ট হয়ে
আমার কাছে মনে হয়েছে যে আমরা মহত্তম কোনো কাজের মধ্যে ন্যূনতম অংশগ্রহণ করতে পেরেছি। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবার প্রতি আহ্বান জানান নিজ নিজ অবস্থান থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর। যার পক্ষে সম্ভব সে এমন একজন মানুষকে সহযোগিতা করবে যাতে করে সেই মানুষটি স্বাবলম্বী হতে পারে। কিছু মানুষকে উৎসাহিত করার জন্য, যাদের পক্ষে সম্ভব এরকম কিছু মানুষকে উৎসাহিত করার জন্য আমাদের সাথে আসা দরকার নেই। তারা তাদের নিজ অবস্থান থেকে, আমরা যে কাজগুলো করার চেষ্টা করছি তারা নিজ অবস্থান থেকে নতুন কিছু মানুষ উৎসাহিত হোক সেই কাজগুলো করার জন্য। অর্থাৎ পর্যায়ক্রমিক ভাবে চেষ্টা করা, যারা স্বাবলম্বী নয় বা যারা দুস্থ তাদেরকে সহযোগিতা করা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার পাশে এসে থাকে। এ সময় আত্মমানবতার বিশ্বাস নিয়ে আমার বিএনপি পরিবার এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সংবিধান সংশোধনে গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি ও সিপিবি। যদিও সংবিধানে বড় সংস্কারে গণপরিষদ জরুরি বলে মনে করেন নতুন রাজনৈতিক দল এনসিপি। আর জাতীয় নির্বাচনের সঙ্গে বা আগে গণপরিষদ নির্বাচন হতে পারে এমন মত দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শুধু হ্যাঁ বা না এমন নৈবেত্তিক মতামতে সংস্কার কাজ সফল হবে না দাবি করে দলগুলোর নেতারা বলছেন যে সংস্কারে ঐক্যমত্য প্রতিষ্ঠায় আলোচনা প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনার উপর রোববার দলীয় মতামত জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এনসিপি। আলাদাভাবে লিখিত সুপারিশ ও মতামত জমা দিয়ে গণভোট, গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন দলগুলোর নেতারা। ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না। আমরা মনে করি এই আলোচনা এখন কেন, কারণ গণপরিষদ তো আমাদের এজেন্ডা না। আদৌ গণপরিষদ করবো কি করবো না তা তো ঠিকই হয়নি, কিন্তু এই প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি নতুন কিছুকে যেন প্রভোগ করছেন। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হচ্ছে তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। তারা বলেন, সংস্কার প্রক্রিয়া সফল করতে, কার্যকর ঐকমত্য গড়তে আলোচনার বিকল্প নেই। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার, এই কাজটা আগে করতে হবে। আর আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যতটুকু ঐক্যমত্য হতে পারি, অথবা ঐক্যমত্য না হলেও আলোচনা যতটুকু হলো এটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে হবে। ওনারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। 2024 সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। রাষ্ট্র কাঠামোর প্রশাসনিক সংস্কার নিয়েও নিজ নিজ অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। এনসিসির ব্যাপারে আমরা মনে করছি যে এটা ওনাদের বিএনপির দিক থেকে আমি জানি না ওনারা কি গ্রাউন্ডে বলছে, আমরা এটার পক্ষে। আমরা ওইখানে যখন স্বাভাবিক অবস্থা থাকবে তখন তো এনসিসিতে নির্বাচিত প্রতিনিধি বেশি। এনসিসিতে তো আপনার প্রধানমন্ত্রী এরা যাচ্ছেন, রাষ্ট্রপতি যাচ্ছেন, যারা আসলে কোনো না কোনো দলের থেকেই যাবেন, ফলে এবং বিরোধী দলের সদস্যও যাবেন সেখানে। ফলে আমাদের কাছে মনে হয় না যে রাজনীতিবিদদের ক্ষমতা কোনোভাবে খর্ব করা হবে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। তাই সেগুলো আমরা বলেছি যে এটা পুনর্বিবেচনা করা যায়, আলাপ আলোচনা করা যায়। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া স্প্রেডশিটে দলীয় মতামত দেওয়ার পাশাপাশি দলগুলোর মতামত আরো বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলেও জানান দলগুলোর নেতারা। এই বিস্তারিত প্রতিবেদন আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে সংযুক্ত করেছি। অন্যান্য দুই একটি কমিশন প্রস্তাবের সাথে বিস্তারিত প্রতিবেদন আমরা কয়েকদিন পরে দেব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে হতাহতরা জাতির কৃতি সন্তান। নিহতদের পরিবার এবং আহতদের পাশে সবসময় থাকবে সেনাবাহিনী। এসব কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
রবিবার ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সঙ্গে ইফতার আয়োজনে এসব কথা বলেন তিনি। আহতদের চিকিৎসার বিষয়ে সেনাবাহিনী তৎপর থাকবে বলেও জানান সেনাপ্রধান। সাদ আহমেদের রিপোর্ট। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে এই ইফতার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে অংশ নেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পিতাসহ হতাহতদের পরিবারও। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের হতাহতরা জাতির কৃতি সন্তান। নিহতদের পরিবার ও আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এ সময় আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথাও বলেন তিনি। আমরা আজ পর্যন্ত 4200-এর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। ইফতার ও নৈশভোজে গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ছাড়াও অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মামলাটির শুনানির মধ্য দিয়ে ঈদের পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। সাবরিনা মজুমদার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যায় সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যায় অন্তত ৭৫ জন। এর মাঝে ছিল হত্যার পর 6টি লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনাও। সে সময় ধারণ করা ছবিতে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা ছাত্রদের লাশ একটি ভ্যানে পুলিশ সদস্যরা নিক্ষেপ করছেন, যেন মানুষ নয় মৃত প্রাণী। এই লাশ পুড়িয়ে ফেলার মামলায় গত 24 ডিসেম্বর স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর জানান, এই অভিযোগে করা মামলাটির তদন্ত শেষ হয়েছে। মামলাটির শুনানির মধ্য দিয়ে ঈদের পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। অনেকগুলো মামলা হবে, অনেকগুলো প্রতিবেদন হবে, কিন্তু আমরা এখান থেকে প্রায়োরিটাইজ করছি। একটা তদন্ত রিপোর্ট অলরেডি আমাদের হাতে চলে এসেছে। আশুলিয়াতে যে 6টা লাশকে গুলি করে হত্যার পরে যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড কেস, সেটার তদন্ত সমাপ্ত হয়েছে। সেটার জাস্ট ফাইনাল টাচগুলো বাকি আছে, বাট রিপোর্ট আমাদের হাতে অলরেডি। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে 141 জনের বিরুদ্ধে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ঈদ উৎসবে এবার পুরুষের ফ্যাশনে এসেছে বৈচিত্র্য। স্টাইল ও ট্রেন্ডের পাশাপাশি গরমকে প্রাধান্য দিয়ে চলছে এবারের ঈদ কেনাকাটা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কেনাকাটা চলছে পুরো দমে। তন্দ্রা তারুণের রিপোর্ট। ঈদ কেনাকাটার মূল আকর্ষণ বরাবরই ছিল নারীদের পোশাকে, তবে এবার সমান তালে এগিয়েছে পুরুষের ফ্যাশনও। তাই বিপণী বিতানগুলোতে চলছে বেচা কেনার ধুম। পুরুষদের পোশাকে এবার এসেছে ভিন্ন মাত্রা। হালকা কাজে সামার ফ্রেন্ডলি পাঞ্জাবি রয়েছে তরুণদের পছন্দের তালিকার শীর্ষে। পাশাপাশি স্ট্রেচ শার্ট, হাওয়াই শার্ট, কিউবেন কলার, কিউনেক টি শার্ট আর ব্যাগি পোশাকও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবারের ফ্যাশন ট্রেন্ড যেন ট্র্যাডিশনাল ও ক্যাজুয়ালের মিশেলে তৈরি এক নতুন ঢং। লাস্ট ইয়ার যেরকম একটা চলছিল যে অনেক বেশি কাজ করা, এবার মেবি সবাই একটু সিম্পলের দিকে ফোকাস করছে। এখন সবাই একটু ব্যাগি প্রেফার করে। কিউবেন কলারের যে হাফ শার্টগুলো, এগুলা খুব ভালো চলতেছে, এবং কারণ কলারটা একটু নতুনত্ব, এগুলো আসলে এইবার টিনেজদের জন্য খুবই বেটার এবং খুবই সেলও খুব ভালো হচ্ছে। শুধু পোশাকেই নয়, জুতার কালেকশনও এসেছে নতুনত্ব। স্টাইল আর কমফোর্ট দুটোই গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। লোফার, স্নিকার্স, ক্যাজুয়াল শু এর নানান ডিজাইনের পাশাপাশি স্যান্ডেলও থাকছে পছন্দের তালিকায়। তবে পোশাক বা জুতো কেনাকাটায় দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বরাবরের মতনই আমরা লোটো থেকে ক্রেতাদের পছন্দই সবসময় কালেকশন করে থাকি।
লোটলি কুপারে এবার সবচেয়ে বেশি যে কালেকশন চলতেছে এবং নতুন আসছে সেটা হচ্ছে আমাদের লেদার স্যান্ডেল এবং হচ্ছে লোফার। আমাদের লোটোর যে কেটস আছে, স্লিপার, স্নিকার, এগুলো অন্যান্য বছরের তুলনায় এবার কালেকশন অনেক বেশি। ক্রেতা সমাগম প্রথম থেকে একটু কম ছিল, এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। নতুন কিছু ভেরিয়েশন আসছে কেটসের মধ্যে, সো একটু প্রাইসও আগের চেয়ে একটু ভেরিয়েশন আছে। দাম যাই হোক, ঈদ উৎসবের আমেজে নেই কোনো ঘাটতি। ক্রেতারা ফিরছেন ব্যাগ ভর্তি পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী নিয়ে, আর বিক্রেতারাও সন্তুষ্ট এবারের ঈদ বেচাকেনায়। রমজানের শেষ দিন পর্যন্ত মার্কেটগুলো ঈদ উচ্ছ্বাসে জমজমাট থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। এবার পয়লা বৈশাখে শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তবে এই শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে নাকি আনন্দ শোভাযাত্রা হবে সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। আলী আকাশের রিপোর্ট। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। বাঙালির এই প্রাণের উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আবহমান বাংলার কৃষি। এদিন সারা দেশে মেলাগুলো পরিণত হয় উৎসব আয়োজনে। তবে এবারের পহেলা বৈশাখের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। 5 আগস্ট স্বৈর সরকারের পতনের পর বদলের হাওয়া লেগেছে বাঙালির এই প্রাণের উৎসবেও। এবার পহেলা বৈশাখের শোভাযাত্রা বের হবে ভিন্ন আঙ্গিকে। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে একথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন, মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কিভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। এবারের বৈশাখী শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে ব্যাপারে সোমবার সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। নাম কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই আমি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এবারের দুটা জিনিস। একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে অন হিস্টোরিক টার্ম, এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন না হতে পারে। এটা কালকে সবাই নির্ধারিত হবে। জানা যায় 14 তারিখ সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো হবে চীনা দূতাবাসের সহযোগিতায়। প্রতি বছরের মতো এবারও ছায়ানটের রমনার বটমূলে আয়োজন হবে। গান বাছাইয়ের ক্ষেত্রেও কোনো ধরনের নির্দেশনা নেই বলেও জানান সংশ্লিষ্টরা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। বিদেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগে আগ্রহী করতে এপ্রিলে হতে যাচ্ছে 4 দিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটার চেয়ারম্যান। সামিটে থাকছেন মেটা, উবার, টেলিনর, স্যামসাং এবং পাকিস্তানের দাউদ গ্রুপের মতো বড় বড় প্রতিষ্ঠানের সিইও ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। দেশে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে এপ্রিলের 7 থেকে 10 তারিখে দেশে হতে যাচ্ছে ইনভেস্টমেন্ট সামিট। বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট। রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইনভেস্টমেন্ট সামিট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জানান সামিটে যোগ দিতে এখন পর্যন্ত 50টি দেশের 550 রেজিস্ট্রেশন হয়েছে। মেটা, উবার, টেলিনর, স্যামসাং ও পাকিস্তানের দাউদ গ্রুপের মতো বড় বড় প্রতিষ্ঠানের সিইও ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন এই সামিটে। মেটার থেকে লোকজন আসছেন, আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন, টেলিনর থেকে আসছেন, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট আসছেন। জানান প্রথম দুদিন ঢাকার বাহিরে বিভিন্ন বিশেষ অর্থনৈতিক জোন ও বিনিয়োগ খাতগুলো ঘুরিয়ে দেখানো হবে। 9 তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে মূল অনুষ্ঠান। এদিন পরীক্ষামূলকভাবে পুরো অনুষ্ঠানে স্টারলিংকের নেটওয়ার্ক ব্যবহার করা হবে। কোরিয়ান ইপিজেড ভিজিট করবেন এবং তারপরে মিরেশ্বরাই যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন। ওনারা যদি বাংলাদেশে এসে
একটা সেট আপ করতে চান, তাহলে একদম প্লাগ এন্ড প্লে যে অপশনটা আমরা ওনাদেরকে দিতে চাই, সেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে জাপানিজ ইকোনমিক জোন। 9 তারিখের মেইন ইভেন্টটা হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি আমাদের প্রধান অতিথি। এ সময় বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি জানাতে বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করা হবে। বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে, যেখানে আসলে এক একজন ইনভেস্টর এবং ইনভেস্টি তারা 1-to-1 কথা বলতে পারবেন। 9-10 তারিখে 3টা পলিটিক্যাল পার্টিকে অ্যাকচুয়ালি আলাদা করে রুম করে দিয়েছি, যেই রুমে গিয়ে ওনারা আসলে ওই পলিটিক্যাল আউটফিটদের সাথে কথা বলতে পারবেন, যাতে ওনারা বুঝতে পারেন যে এই বাংলাদেশে টোটাল পলিটিক্যাল যে কমিউনিটি আছে তারাও কিন্তু বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট উৎসাহী। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে অ্যাডভান্স টেক্সটাইল ও রিনিউয়েবল এনার্জির মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগ আনতে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক হবে বলেও জানানো হয়। অ্যাডভান্স টেক্সটাইল যেটাকে বলে, সেখানে তাদের অনেক ইন্টারেস্ট আছে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনগণ এবং শহীদ পরিবার ও আহতরা মাহফিলে অংশ নেন। এই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না। দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মঈনুদ্দিন সুহেল, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ডাক্তার শফিকুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আহমদ পাটোয়ারি রিপন সহ আরও অনেকে।